দেশ থেকে যারা চলে গেছেন, অন্যরা বলে পালিয়ে গেছেন, তাদের সকলকে ফিরিয়ে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের ক্ষেত্রেও ন্যায় বিচার নিশ্চিত করে তাদের পাওনাটা বুঝিয়ে দিতে হবে। আজকে তো দেশের ভিতরের শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? 47, 71 আর 24, তিনটি সময়, তিনটি অধ্যায়। কিন্তু একটাই প্রশ্ন, এই রক্তের মূল্য আমরা কি সত্যিই দিতে পেরেছি? আজকের ভিডিওতে এমন কিছু কথা শুনবেন যা হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে। বাংলাদেশ কি সত্যিই সেই পথে হাঁটছে যেই স্বপ্নে লাখো মানুষ জীবন দিয়েছিল? সম্প্রতি ডাক্তার শফিকুর রহমান একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশের ইতিহাস, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 47, 71 এবং 24 প্রতিটি অধ্যায়ে বাংলাদেশের সন্তানেরা রক্ত দিয়েছে। এই তিনটি সময়কে যদি আমরা একটু বিশ্লেষণ করি, সন 1947 উপমহাদেশের বিভাজন, সন 1971 মহান মুক্তিযুদ্ধ এবং 2024 রাজনৈতিক আন্দোলন। প্রতিটি সময়েই মানুষ রক্ত দিয়েছে একটি স্বপ্নের জন্য, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত মানুষের রাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, সেই রাষ্ট্র কি আমরা পেয়েছি? শফিকুর রহমান বলেন, এই আত্মত্যাগের প্রতি আমাদের দায় হল একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা। এখানে একটি বড় বার্তা আছে, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি দুর্নীতি। যখন একজন নেতা সরাসরি বলেন দুর্নীতি হতে দেব না, তখন সেটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা একটা প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের সবার অবদান সমানভাবে স্মরণ রাখতে হবে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস অনেক সময় বিভক্ত হয়ে যায় রাজনৈতিক মতাদর্শে, কিন্তু শহীদদের রক্তের কোনো দল নেই। সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত অংশ ছিল এই বক্তব্য। জুলাই বিপ্লবের সময়ে গণহত্যার ঘটনায় হাসিনা সহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। এখানে সরাসরি শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে। এটা শুধু একটি দাবি না, এটা একটা রাজনৈতিক অবস্থান যা ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। প্রশ্ন হলো, বাংলাদেশে কি সত্যিই নিরপেক্ষ বিচার সম্ভব, নাকি বিচারও হয়ে যাবে রাজনৈতিক অস্ত্র? এই বক্তব্য দেওয়া হয়েছে জাপানের একটি অনুষ্ঠানে, যেখানে আয়োজক ছিল ইসলামিক মিশন জাপান। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। 1, নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো। 2, রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা। এখানে একটা বাস্তবতা আছে, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান বিশাল। কিন্তু শুধু টাকা পাঠালেই কি দায়িত্ব শেষ, নাকি দেশের জন্য আরও কিছু করা দরকার? তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে দেশে ফিরে কিংবা প্রবাসে থেকেই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের 65% ভোটার জামাতকে ভোট দিয়েছেন, এবং আরও বলেন, 77 জনকে আপনারা সংসদে পাঠিয়েছেন। আমরা সেই 77 জন জনগণের দারোয়ান। এখানে দারোয়ান শব্দটি খুব কৌশলী, নেতা নয়, শাসক নয়, বরং জনগণের পাহারাদার। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, ক্ষমতায় গেলে কি সবাই একই থাকে, নাকি প্রতিশ্রুতি বদলে যায়? তিনি প্রবাসীদের সতর্ক করে বলেন, দূর প্রবাসে এসে নিজেদের শিকড় ভুলে গেলে চলবে না। এটা খুব বাস্তব একটা সমস্যা। প্রবাসী থাকা নতুন প্রজন্ম অনেক সময় নিজের ভাষা, সংস্কৃতি, পরিচয় হারিয়ে ফেলে। তাহলে কি আমরা উন্নতির জন্য নিজেদের হারিয়ে ফেলছি, নাকি দুইটা একসাথে রাখা সম্ভব? এই পুরো বক্তব্যে তিনটি জিনিস পরিষ্কার: অতীতের আত্মত্যাগ, বর্তমানের চ্যালেঞ্জ, ভবিষ্যতের প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবতা হলো, কথা বলা সহজ, বাস্তবায়ন কঠিন। বাংলাদেশ বহুবার নতুন স্বপ্ন দেখেছে, কিন্তু প্রতিবারই প্রশ্ন থেকে গেছে, এইবার কি সত্যিই কিছু বদলাবে? আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন বাংলাদেশ সত্যিই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হতে পারবে? প্রবাসীরা কি শুধু টাকা পাঠিয়েই দায়িত্ব শেষ করছে, নাকি আরও কিছু করা উচিত? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নেতাদের এই প্রতিশ্রুতিগুলো কি আপনি বিশ্বাস করেন? আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার মতামতই গড়ে দিতে পারে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ।